নিয়ে যা বলছে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাতের ফলে পানির চাপ সামলাতে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিয়েছে দেশটি। তবে পানি ছাড়ার বিষয়টি আগেই বাংলাদেশকে জানানো হয়েছে বলে দাবি করেছে ভারত। এছাড়া এ বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি তাদের। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। গেট খোলায় স্বাভাবিক গতিপথে নদীর ভাটিতে গঙ্গা পদ্মায় 11 লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। তিনি বলেন, গঙ্গা নদীর অববাহিকার ক্যাসমেট এলাকার উজানে ভারী বৃষ্টিপাতের কারণে প্রবাহ বৃদ্ধি পাওয়ায় এই পানি প্রবাহিত হওয়াটা স্বাভাবিক ঘটনা। এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ, ড্যাম নয়। পানির স্তর যখনই ব্যারেজের স্তরে পৌঁছায় তখন যে পরিমাণ পানির প্রবাহই হোক না কেন তা বেরিয়ে যায়। এটা গঙ্গা পদ্মা নদীর উপর গেট বসিয়ে বানানো একটি কাঠামো মাত্র, যা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মূল নদী থেকে 40,000 কিউসেক পানি সরিয়ে ফারাক্কা ক্যানেলে নেওয়া যায়। আবার একই সঙ্গে বাংলাদেশের দিকে পানি প্রবাহের ভারসাম্য ঠিক থাকে। রণধীর জয়সওয়াল বলেন, ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে প্রোটোকল অনুযায়ী বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ও সময়মতো তথ্য শেয়ার করা হয়। এবারও গেট খুলে দেওয়ার বিষয়ে সেটি করা হয়েছে। তিনি বলেন, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে আমরা ভুয়া ভিডিও, গুজব এবং ভয়ভীতি ছড়াতে দেখছি। তবে সঠিক তথ্যের মাধ্যমে দৃঢ়ভাবে এই ধরনের গুজব প্রতিহত করা উচিত। ফারাক্কা বাঁধের খোলার বিষয়ে আজ ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 খবরে বলা হয়, ফারাক্কা বাঁধ প্রকল্পের পানি বিপদসীমা অতিক্রম করায় পানি ছাড়ার পরিমাণও বাড়ছে। গঙ্গা পানির স্তর বৃদ্ধি হতেই বাঁধটি থেকে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। ফারাক্কা গেট খোলার পর পানি কতটা বাড়ল? ফারাক্কা ব্যারেজের 109টি গেটের সবকটি খুলে দেওয়ার পরও এখনও বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাদের তথ্য অনুযায়ী গঙ্গা নদীর বাংলাদেশ অংশে 7 সেন্টিমিটার পানি বেড়েছে। এই বৃদ্ধিতে শঙ্কার কোনো কারণ নেই বলে আজ মঙ্গলবার জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে যায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের 109টি গেটের সবকটি খুলে দেওয়া হয় গতকাল সোমবার। বিষয়টি প্রথম আলোর কলকাতার সংবাদদাতাকে নিশ্চিত করে ভারত সরকারের একটি সূত্র। তিনি জানান, ফারাক্কা ব্যারেজে পানির স্তর বিপদ সীমা 72 ফুট ছাড়িয়েছে। গতকাল সেখানে পানির উচ্চতা 76 ফুট ছিল। তবে ফারাক্কা গেট খোলার জন্য এখনই বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বা আদৌ হবে কিনা তা বলা যাচ্ছে না, কারণ নিয়ন্ত্রিতভাবে 109টি গেট থেকে পানি ছাড়া হচ্ছে। ফারাক্কার সবকটি গেট খুলে দেওয়ার পর বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা স্থানে শঙ্কা ছড়ায়। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকালই জানায়, এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। গতকাল কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের উজানে গঙ্গা নদীর পানি সমতল ভারতের বিভিন্ন পয়েন্টে বর্তমানে স্থির পর্যায়ে আছে। বাংলাদেশেও গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে এবং বিপদসীমার গড়ে 1.5 থেকে 2 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আগামী 4 থেকে 5 দিনে বাংলাদেশে স্থিতিশীলভাবে বিপদমানের নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই মুহূর্তে গঙ্গা নদী অববাহিকার বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্দার উদয় রায়হান বলেন, নবাবগঞ্জের পাংখা পয়েন্টে গঙ্গার পানি পর্যবেক্ষণ করা হয়। সেখানে দেখা গেছে গত 24 ঘন্টায় সেখানে 7 সেন্টিমিটার পানি বেড়েছে। এটা নিয়ে শঙ্কার কিছু নেই, এটা স্বাভাবিক। আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতি সৃষ্টির কোনো সম্ভাবনা দেখি না। পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ইনামুল হক আজ প্রথম আলোকে বলেন, ফারাক্কার সবকটি গেট খুলে দেয় আমাদের এখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো শঙ্কা নেই। এটা প্রতিবারই করা হয়। সবকটি গেট আগামী 20 সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে জানিয়ে ইনামুল হক বলেন, এরপর 4 থেকে 5টি গেট খোলা রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়া হবে। এদিকে ঘুষের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন দীপুমণি। অবৈধ অর্থ লেনদেন হতো ভাই টিপুর মাধ্যমে। চেয়ারম্যান চোরা সেলিম ছিলেন টাকার মেশিন। আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদে 3 বারের মন্ত্রী ও একবার সংসদ সদস্য ডাক্তার দীপুমণি গ্রেপ্তারের পর ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির নানা তথ্য বের হতে শুরু করেছে। বিগত সরকারের প্রথম মেয়াদে পররাষ্ট্র মন্ত্রণালয়, তৃতীয় মেয়াদে শিক্ষা মন্ত্রণালয় এবং চতুর্থ মেয়াদে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পান তিনি। পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এসব পদবি পেয়ে গত প্রায় 16 বছর তিনি বেশ বেপরোয়া ছিলেন। তার হাত থেকে দলের স্থানীয় নেতাকর্মীরাও রেহাই পাননি। তারা ছিলেন অনেকটা সংখ্যালঘুর মতো। দীপুমণি দুর্নীতি ও অপকর্মের মূল সহযোগী ছিলেন তার বড় ভাই জেআর ওয়াদুদ টিপু। এই টিপুর নেতৃত্বে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়, পরে শিক্ষা মন্ত্রণালয় সিন্ডিকেট গড়ে তোলা হয়। চক্রে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারও ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে তিনি এখন রিমান্ডে আছেন। তবে তার ভাই টিপু ও রতন কুমার এখন পলাতক। দীপুমণির টাকার মেশিন ছিলেন চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ওরফে চোরা সেলিম। তার মাধ্যমে চাঁদপুরে
বালুমহল থেকে হাজার কোটি টাকা হাতিয়ে নেন দীপুমণি ও তার ভাই। আওয়ামী লীগ সরকারের পতন হলে চোরা সেলিম ও তার ছেলে শান্ত খান এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনতার গণপিটুনিতে মারা যান। চোরা সেলিমের মৃত্যু নিয়েও চাঁদপুরে নানা আলোচনা আছে। অনেকেই ইঙ্গিত করেছেন দুর্নীতির পার্টনার চোরা সেলিমকে কৌশলে উত্তেজিত লোকজনকে উস্কে দিয়ে হত্যা করা হয়েছে, যাতে দীপুমণি বা তার ভাইয়ের অবৈধ টাকার সাক্ষী না থাকে। এদিকে দীপুমণির অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন। ওই সময় তদবিরের জন্য চাঁদপুরেও চলে আসতে দেখা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের। শিক্ষা খাতে ঘুষ দুর্নীতির বিষয় টিপু ছাড়াও স্থানীয়ভাবে দেখতেন চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করে রতন কুমার মজুমদারকে পুনঃ পুরানবাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ চলমান রাখতেন। যদিও সর্বশেষ মহিবুল হাসান নওফল শিক্ষামন্ত্রী হয়ে ওই পরিপত্র বাতিল করে দেন। শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত কিছু না হয়েও অঘোষিতভাবে দীপুমণির ভাই জে.আর. অদূর টিপু ও রতন কুমার মজুমদার মিলে সব বদলি, নিয়োগ সহ মন্ত্রণালয়ে নানা কার্যক্রম পরিচালনা করতেন। শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনে বিশাল ক্ষমতাধর ব্যক্তি ছিলেন এই দুজন। এদের ভয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধিকাংশ কর্মকর্তা তটস্থ থাকতেন, জানান একজন কলেজ শিক্ষক।